नमस्कार श्रोता बंधुरा आपनादेर सबाइके आमार एई बांगला अडियो गल्पेर चैनेले स्वागत। आमी नाना भौतिक और रोमांचकर रहस्यमय गोयेन्दा गल्प आपनादेर जन्य उपस्थापना करछि। आमार एई प्रचेष्टा थाके सकलेर दैनन्दिन जीवनेर एकघेयेमी दूर करे किछुटा समय गल्पेर जगते निये जाওয়ার। आमार एई प्रचेष्टा यदि आपनादेर भालो लागे ताहले आमार এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আজ আমি আপনাদের শোনাচ্ছি সাহিত্যিক ক্ষীরোদ চট্টোপাধ্যায়ের লেখা গোয়েন্দা গল্প মুখোশ। গল্পটি সকলেই শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাতে যখনই আমি নতুন গল্প আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে তক্ষুনি পৌঁছে যাবে। যে সকল শ্রোতা বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার সহযোগিতা করছেন, তাদের সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ। আর আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প শোনা হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন, যাতে এরকমই ভালো ভালো গল্প আমি আপনাদের সামনে পাঠ করতে পারি। শুরু করছি আজকের গল্প মুখোশ। বিখ্যাত ডিটেকটিভ অমিতাভ রায় তার বসার ঘরে বসে সকালের দৈনিকখানায় চোখ বোলাচ্ছিলেন। টেবিলের ওপর ধুমায়িত চায়ের কাপ, হাতে জ্বলন্ত সিগারেট। ধীরে ধীরে দৃষ্টি তার নেমে এলো দৈনিকের বিশেষ এক সংবাদের ওপর। চিমনলাল মার্ডার কেসের বিচার শুরু হয়েছে, তারই বিবরণ বেরিয়েছে সংবাদপত্রে। আসামি চিমনলালের দুঃসম্পর্কের ভাইপো কান্তা প্রসাদ, সে নাকি তার কাকা বিখ্যাত শিল্পপতি চিমনলাল দেশাইকে তার শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে। চিমনলালের প্রাইভেট সেক্রেটারি মণিলাল শ্রীবাস্তব ঘটনার দিন রাত্রে কান্তা প্রসাদকে চিমনলালের শোবার ঘর থেকে উত্তেজিত অবস্থায় বেরিয়ে আসতে দেখেছে। জবানবন্দিতে সে হলফ করে সে কথাই বলেছে। এখন বিচার চলছে। অমিতাভ রায়ের মুখে ফুটে ওঠে মৃদু হাসি। আস্তে আস্তে দৈনিকের অপর পাতা উল্টে যান। এমন সময় মৃদু ঝংকার দিয়ে টেবিলের টেলিফোনটা বেজে উঠল। হ্যালো। স্লথ ভঙ্গিতে রিসিভারটা তুলে নিলেন শ্রী রায়। তারের ওপাশ থেকে একটা উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। রায় সাহেব কথা বলছেন? হ্যাঁ, আপনি? আমি সিআইডি ইন্সপেক্টর ধ্রুব দাস কথা বলছি স্যার। মিস্টার দাস, কি ব্যাপার? কৌতূহল ভরে প্রশ্ন করেন শ্রী রায়। মহা বিপদে পড়েছি স্যার। উদ্বিগ্ন কণ্ঠে উত্তর দিলেন ধ্রুব দাস। কি আবার বিপদে পড়লেন মিস্টার দাস? হাস্যতরল কণ্ঠে প্রশ্ন করেন অমিতাভ রায়। চিমনলাল মার্ডার কেসের বিচার শুরু হয়েছে, আপনি শুনেছেন বোধহয়। হ্যাঁ, আজকের কাগজে সেটা বেরিয়েছে, এইমাত্র দেখলাম। সেই কেসের একটা মূল্যবান দলিল হঠাৎ কাল চুরি হয়ে গেছে। চুরি গেছে? সবিস্ময়ে প্রশ্ন করলেন অমিতাভ রায়। হ্যাঁ স্যার, কাল কোর্টে সেটা দাখিল করা হয়েছিল, তারপর থেকে সেটার আর পাত্তা পাওয়া যাচ্ছে না। কি সে দলিলটা? সকৌতুকে প্রশ্ন করলেন অমিতাভ রায়। একটা বই। বই? অমিতাভ রায়ের কণ্ঠে বিস্ময়। হ্যাঁ স্যার, টেলিফোনে বোধহয় আলোচনা করা। আপনি কতক্ষণ আছেন যদি বলেন তো? আপনার ওখানে? আমি 10টা পর্যন্ত বাড়িতেই আছি। আচ্ছা স্যার, আমি এক্ষুনি আসছি। আসুন। টেলিফোনের রিসিভারটা নামিয়ে রাখলেন অমিতাভ রায়। কিছুক্ষণের মধ্যেই ধ্রুব দাসের জিপ এসে দাঁড়ালো অমিতাভ রায়ের বাড়ির সামনে।
অমিতাভ রায় সোফায় গা এলিয়ে দিয়ে সিগারেট টানছিলেন। স্মিত হেসে ধ্রুব দাসকে অভ্যর্থনা জানালেন। চিমনলাল মার্ডার কেসের পুরো ঘটনাটা কি আপনার জানা আছে স্যার? সরাসরি আসল প্রশ্নে নেমে এলো ধ্রুব দাস। উপর শুনেছি, পুরোটা বলুন শুনি। কৌতূহলী কণ্ঠে বলে উঠলেন অমিতাভ রায়। বিখ্যাত শিল্পপতি চিমনলাল মাস কতক আগে তার শোবার ঘরে খুন হন। তার পরিবারবর্গ সকালে তার মৃতদেহ দেখতে পায়। গলার দুপাশে গোল কালশিটের দাগ ছিল। ফাঁস লাগিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। রাত 9টা নাগাদ চিমনলালের প্রাইভেট সেক্রেটারি মণিলাল শ্রীবাস্তব তার মনিবকে শোবার ঘরে একটা বই পড়তে শেষ দেখেছিলেন। বইটা ছিল প্রেমচন্দের গোদান। বইটার 13-14 পাতা খোলা ছিল। চিমনলাল সেইখানটাই পড়ছিলেন। মণিলালকে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, তাই তিনি নির্ভুলভাবে বইটার নাম আর পাতার নম্বর দেখতে সক্ষম হয়েছিলেন। পুলিশের কাছে আর কোর্টে হলফ করে সে সম্বন্ধে সাক্ষ্য দেয়। চিমনলালের সঙ্গে ব্যবসা সংক্রান্ত দু একটা জরুরি কথা বলে তিনি মনিবের শোবার ঘর থেকে বেরিয়ে আসেন। তারপর অফিস রুমে কিছুক্ষণ কাজ করে রাত 11টা নাগাদ যখন নিজের ঘরে যাচ্ছিলেন, তখন চিমনলালের ভাইপো কান্তাপ্রসাদকে চিমনলালের শয়নকক্ষ থেকে উত্তেজিতভাবে বেরিয়ে আসতে দেখেন। সকালে শোনেন চিমনলাল খুন হয়েছে। এবং স্যার, চিমনলালের মৃতদেহের পাশে প্রেমচন্দের সেই বইটা পাওয়া যায়। কান্তাপ্রসাদ লোকটা হচ্ছে মাতাল আর উচ্ছৃঙ্খল ধরনের। সেই জন্যেই চিমনলাল তাকে তার অংশ থেকে বঞ্চিত করে গেছেন। চিমনলালের উইলে দেখা যায় তিনি তার বিপুল সম্পত্তি তার 2 মেয়ের মধ্যেই ভাগ করে দিয়েছেন এবং একটা মোটা অঙ্ক মণিলালের নামেও তার উইলে রয়েছে। চিমনলালের কোনো ছেলে নেই। কান্তাপ্রসাদই তার নিকটতম পুরুষ ওয়ারিশ। সাক্ষ্য প্রমাণে কান্তাপ্রসাদ দোষী প্রতিপন্ন হওয়ায় আমরা তাকে অভিযুক্ত করে কোর্টে চালান দিই। কাল ছিল মণিলালের সাক্ষী। সেখানে তার সাক্ষ্যে তিনি বইটার কথা বলেন এবং আমরা এক্সিবিট হিসাবে বইটাও কোর্টে দাখিল করি। আজ সকালেই প্রথম দেখা গেল বইটা নেই। তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথায়? বইটা যেন হাওয়ায় উড়ে গেছে। দম নিতে নিতে পুরো ঘটনাটা ছোট্ট করে শোনালেন ধ্রুব দাস। মণিলাল বাবু সম্বন্ধে খোঁজ নিয়েছিলেন? একটু পরে চিন্তা করতে করতে প্রশ্ন করলেন অমিতাভ। হ্যাঁ স্যার, তিনি অতি সজ্জন লোক। এদিকে চিমনলালের ভাইপো কান্তাপ্রসাদ, সে তো একেবারে নিঃস্ব। ভালো উকিল দিয়ে কেস তদবির করবারই ক্ষমতা নেই তার। সেখানে সে যে ঘুষ দিয়ে। ও, পোস্টমর্টেম রিপোর্টটা আছে, একবার দেখাতে পারেন? কথার মাঝেই হঠাৎ বাধা দিয়ে প্রশ্ন করে উঠলেন অমিতাভ রায়। পোস্টমর্টেম রিপোর্ট? বই চুরির তদন্তে পোস্টমর্টেম রিপোর্ট? কি করবেন সেটা নিয়ে অমিতাভ রায়? ধ্রুব দাসের চোখে বিস্ময়। আছে কি সেটা আপনার কাছে? দেখি না একবার। মৃদু হেসে বিস্ময় ব্যাকুল ধ্রুব দাসের পানে তাকালেন অমিতাভ। আছে স্যার। যন্ত্রচালিতের মতো ফাইল থেকে রিপোর্টটা খুলে এগিয়ে দিল ধ্রুব দাস। খুব আগ্রহে রিপোর্টটার উপর চোখ বুলিয়ে চললেন অমিতাভ রায়। শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে চিমনলালকে। পোস্টমর্টেম রিপোর্টে অভিজ্ঞ সব ব্যবচ্ছেদকারী চিকিৎসক তার বিশদ বিবরণ দিয়েছেন। সেই সঙ্গে তিনি মৃতদেহ রাইগর মর্টিস বা শবের কঠিনতাও দেখতে পেয়েছেন। সারা দেহে রয়েছে রাইগর মর্টিস, কেবল বাঁ হাঁটুর কাছে যেখানে একটু দুমড়ানো মতন রয়েছে সেইখানটায় রাইগর মর্টিস লুপ্ত হয়ে গেছে। পড়া শেষ হলে পোস্টমর্টেম রিপোর্টটা আবার ধ্রুব দাসের দিকে বাড়িয়ে দিলেন অমিতাভ রায়। কান্তাপ্রসাদ তার জবানবন্দিতে কি বলেছিল?
সিগারেটে একটা লম্বা টান দিয়ে চিন্তাচ্ছন্ন কণ্ঠে ধ্রুবদাসকে প্রশ্ন করলেন অমিতাভ রায়। কান্তাপ্রসাদ বরাবরই বলে আসছে যে সে নির্দোষ। ঘটনার দিন রাত্রে সে ক্লাবে বসে তাস খেলছিল। রাত 9টা নাগাদ ক্লাবের দরওয়ান তাকে জানায় একজন লোক এসে এইমাত্র জানিয়ে দিয়ে গেল তার কাকা চিমনলাল আজ রাত্রে তাকে অবশ্যই দেখা করতে বলেছেন, কি নাকি জরুরি কথা আছে। 10টার পর ক্লাব বন্ধ হলে সে তার কাকার বাড়িতে যায়। শোবার ঘরে গিয়ে দেখে তার কাকা মৃত অবস্থায় খাটে শুয়ে আছে। সে ভীষণ ঘাবড়ে যায়। তারপর দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। কাকার খুন সম্বন্ধে সে কিছুই জানে না। তাচ্ছিল্য ভরা কণ্ঠে কান্তাপ্রসাদের জবানবন্দি পুনরাবৃত্তি করল ধ্রুবদাস। তাই নাকি? অমিতাভ রায়ের কণ্ঠে বিস্ময় ঝরে পড়ল। হ্যাঁ স্যার, কিন্তু চুরি যাওয়া বইটার। মণিলালের জেরা কবে? আজকে? না স্যার, কাল। কাল? আজ পর্যন্ত তবে বাঁচোয়া। কোর্ট ফেরতা বিকেলে একবার আসুন, দেখি বইটার হদিশ কদ্দূর করতে পারি। সিগারেটের শেষ অংশটুকু অ্যাস্ট্রেতে পিষতে পিষতে বললেন অমিতাভ রায়। বিকেল 5:30। অমিতাভ রায় তার বসার ঘরে বসে একটা ট্রানজিস্টর সেট নিয়ে কি যেন করছে। সামনে খোলা রয়েছে একটা নতুন ধরনের সার্কিট ডায়াগ্রাম। রামু এসে জানালো, দাসবাবু এসেছেন। চেসিসের ওপর একটা কন্ডেন্সার সোল্ডার করতে করতেই তাকে ওপরে নিয়ে আসার হুকুম দিলেন অমিতাভ রায়। অল্পক্ষণ পরে পর্দা ঠেলে ঘরে এসে ঢুকলেন ধ্রুবদাস। অমিতাভ রায়ের হাতে রেডিও সেট দেখেই প্রশ্ন করল, কি স্যার, কি করছেন? আমার এক নিকট আত্মীয়া অনেকদিন ধরেই বলছিলেন একটা ট্রানজিস্টার সেট তৈরি করে দেবার জন্য। একদিন সময় পাচ্ছিলাম না, আজ একটু ফুরসুত পেয়েছি। হাসতে হাসতে উত্তর দিলেন শ্রী রায়। এ বিদ্যেও স্যার আপনার জানা আছে? সমান বিস্ময়ে শ্রদ্ধা প্রকাশ করল ধ্রুবদাস। ভুলে যাচ্ছেন কেন মিস্টার দাস? আমি বিজ্ঞানের ছাত্র। কৈশোর থেকে যে ইলেকট্রন আর ইলেকট্রনিক্স নিয়েই নাড়াচাড়া করে এসেছি। বিভিন্ন ধরনের রেডিও সেট তৈরি করা আমার একটা হবি। হাস্যতরল কণ্ঠে কথাগুলো বললেন অমিতাভ রায়। হবি? আর মাঝে মাঝে গল্প টল্প লেখেন, সেটা? সবিস্ময়ে প্রশ্ন করল ধ্রুবদাস। নিজেকে প্রকাশ করার অপচেষ্টা। উচ্চকণ্ঠে হেসে উঠলেন অমিতাভ রায়। ধ্রুবদাস তো একেবারে নির্বাক। শ্রদ্ধাপ্লুত নেত্রে শুধু সামনের রিজু মূর্তিটার পানেই তাকিয়ে রইলেন। ওই দেখুন কি ভুলো মন, কাজের কথাটাই বেমালুম ভুলে গেছিলাম। বই নিন আপনার, গোদান। টেবিলের ড্রয়ার থেকে চুরি যাওয়া বইটা বার করে দিলেন অমিতাভ রায়। স্যার! ধ্রুবদাস একেবারে স্তব্ধ। কই ধরুন, উল্টে পাল্টে দেখুন বইটা আপনাদের কিনা। কি হলো? ফসিল বনে যাওয়া ধ্রুবদাসের হাতে বইটা একরকম জোর করে গুজে দিলেন অমিতাভ রায়। ধ্রুবদাস একেবারে হতভম্ব, নির্বাক, নিশ্চুপ। সেই সঙ্গে আর একটা কথা, আপনাদের আর একটু খাটতে হবে। কেসটা কিন্তু এবার ঢেলে সাজাতে হবে। মেরে এনেছিলেন মশাই, একজন নির্দোষকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিয়েছিলেন আর কি। গোদানি সব গোলমাল করে দিল। অমিতাভর কণ্ঠে ভর করে বুড়ো ড্যানিয়ালি যেন কথা কয়ে উঠল। তপ্ত শীষের জল হাতে নিয়ে যেন আর্তনাদ করে উঠল ধ্রুবদাস। মুখ দিয়ে শুধু তার বেরিয়ে আসে, তার মানে? মানে জলের মতো সোজা, কান্তাপ্রসাদ নির্দোষ। মণিলাল এক ঢিলে দুপাখি সাবড়ে দিচ্ছিল আর কি। গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন অমিতাভ রায়।
মণিলাল? ধ্রুবদাসের কানের ওপর কে যেন কামান দেগে বসল। হ্যাঁ, মণিলালই। কেসটা নতুন করে সাজান মিস্টার দাস। প্রমাণ? বলে উঠল ধ্রুবদাস। দিচ্ছি, শুনুন। হাতে সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলতে শুরু করলেন অমিতাভ রায়। সকালে আপনার মুখে ঘটনাটা পুরো শুনতে শুনতে প্রথমেই আমি চমকে উঠলাম। মণিলাল চিমনলালকে তার শোবার ঘরে যে বইটা পড়তে দেখেছে তার নাকি 13 আর 14 পাতা একসঙ্গে খোলা ছিল। পৃথিবীর সাধারণ কোনো বইয়েরই 13-14 পাতা একসাথে খোলা থাকতে পারে না। বই ছাপার পদ্ধতি এমন যে বইয়ের যে কোনো অংশ খুললে আগে জোড়া সংখ্যা আর পরে বিজোড় সংখ্যার পৃষ্ঠা থাকবে। 12-13 খোলা থাকতে পারে, 14-15 খোলা থাকতে পারে, কিন্তু 13-14 পাতা কখনই খোলা থাকতে পারে না একসঙ্গে, কারণ 13-র অপর পৃষ্ঠায় থাকে 14 পৃষ্ঠা। তবে কি মণিলাল আগাগোড়া একটা মিথ্যে কাহিনী বলেছে? তাহলে উদ্দেশ্য? অথচ বইটাও তো মৃতদেহের পাশেই পাওয়া গেছে, এবং সেই বইটা কিনা তার জবানবন্দির পরেই চুরি গেল। সে কি তবে জেরা এড়িয়ে যেতে চায়? কিন্তু বইটা হচ্ছে কেসের এক্সিবিট। সরকার পক্ষ দাখিল না করতে পারলে কার সুবিধে? নিশ্চয়ই কান্তাপ্রসাদের। সেই বেনিফিট অফ ডাউট বা সুযোগের অবকাশ পাবে। তবে কি মণিলাল কান্তাপ্রসাদকে বাঁচাতে চায়? তাই যদি হয় সে তো তা অনেক আগেই পারত। পুলিশের কাছে প্রথম জবানবন্দিতেই কান্তাপ্রসাদের নাম না করলেই পারত। সে তো তাকে ঘটনার দিন রাত্রে চিমনলালের ঘর থেকে বেরোতে দেখেছিল স্যার। তাহলে নিশ্চয়ই মণিলাল জেরার হাত থেকে ভুল পাতার নম্বর দেওয়ায় রেহাই পেতে চায়। এর পরের উত্তর, সে নিশ্চয়ই স্যার চিমনলালকে বই পড়তে দেখেনি, অথচ মন গড়া একটা মিথ্যে কথা বলেছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, মৃতদেহের পাশে গোদানটা পাওয়া গিয়েছিল। এবার অমিতাভ রায় বললেন, আপনার কাছ থেকে পোস্টমর্টেম রিপোর্টটা চেয়ে নিলাম এবং দেখলাম যা ভেবেছি ঠিক তাই। চিমনলালের দেহের প্রত্যেক জায়গাতেই রাইগর মর্টিস রয়েছে, কেবল নেই তার বাঁ পায়ের হাঁটুতে, সেখানে একটু দুমড়ে গেছে। চিমনলালকে নিশ্চয়ই অন্য জায়গায় হত্যা করে খাটে শোয়ানো হয়েছে এবং পা ঠিক করতে গিয়ে বাঁ পাটা দুমড়াতে হয়েছে, তাই তার বাঁ হাঁটুতে রাইগর মর্টিস নেই। কারণ রাইগর মর্টিস একবার সেটা ইন করার পর ডিস্টার্ব হলে আর ফিরে আসে না। তাহলে কান্তাপ্রসাদ নিশ্চয়ই রাত 11টার সময় তার কাকাকে শোবার ঘরে মৃত অবস্থায় দেখেছে এবং তার জবানবন্দি সম্পূর্ণ সত্য। সেই যদি হত্যা করত তাহলে মৃতের সারা অঙ্গেই রাইগর মর্টিস থাকত, বা হাঁটুও বাদ যেত না। তার উপর কাকা তো আগেই উইল করেছিলেন, তাকে মেরে তার লাভটা কি? বাঁচিয়ে রাখলে হয়তো চিমনলাল পরে মত পাল্টাতেও পারতেন, কান্তাপ্রসাদের ভাগ্যে হয়তো কিছু জুটলেও জুটতে পারত। কিন্তু এক্ষেত্রে চিমনলালের মৃত্যুর পর তার উইল অনুযায়ী তার মেয়েরা ছাড়া আর কোন কোন বাইরের লোক লাভবান হলো? তবে কি স্যার মণিলালই প্ল্যান করে কান্তাপ্রসাদকে ঘটনাস্থলে টেনে এনে খুনি সাব্যস্ত করে দিল? কান্তাপ্রসাদের জবানবন্দি মতো ক্লাবের বয়দের মণিলালের ফটো দেখাতেই তারা তাকে শনাক্ত করল এবং বলল যে মণিলালই কান্তাপ্রসাদকে খবর দিতে বলেছিল। তাহলে স্যার 2-2 4 বেশ মিলে গেল, মণিলালই নিশ্চয়ই খুনি। কিন্তু একটা প্রশ্ন রয়ে গেল স্যার। সে তো আর রসিকতা করবার জন্য খুন করেনি, উদ্দেশ্য তো নিশ্চয়ই তার একটা ছিল। সেটা কি? অমিতাভ রায় এবার বললেন, চিমনলালের অফিসে খোঁজ নিতেই জানা গেল মনিপ তাকে ঘটনার আগের দিন শেয়ার মার্কেটের ব্যাপারে কি সব ফাইল হাজির করতে বলেছিলেন। স্টক এক্সচেঞ্জে খোঁজ করতেই বেরিয়ে পড়ল।
মণিলাল চিমনলালের সই জাল করে অনেক শেয়ারে কারচুপি করেছে। পাছে সে মনিবের হাতে ধরা পড়ে যায় এবং উইলের সত্ত্ব থেকে বঞ্চিত হয়ে জেল খাটতে হয়, তাই সেই ভয়ে মনিবকে সে সরিয়ে দিয়েছে এবং দোষটা নিখুঁতভাবেই কান্তাপ্রসাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ফ্যাসাদে পড়েছে বইয়ের পাতার নম্বর ভুল বলে। সেই তবে কেন, নিশ্চয়ই বইটাও সরিয়ে ফেলেছে জেরার হাত থেকে বাঁচবার জন্য। কান্তাপ্রসাদ বাঁচল কি মরল তাতে তো তার কিছু এসে যায় না। খুনের দায় তো তার ঘাড়ে বিচারের পর আর এসে পড়বে না। কিন্তু স্যার একটা কথা, বইটা সরালো কোথায়? কোর্টের মধ্যে এত লোকের চোখের সামনে বাইরে নিয়ে আসা কি সম্ভব? অমিতাভ রায় তখন বললেন, আমার মনে দৃঢ় বিশ্বাস জন্মালো, না, তা সম্ভব নয়। তবে স্যার? নিশ্চয়ই কোর্টের মধ্যে আছে। একটা দিনের তো ব্যাপার। জেরার দিন উতরে গেলে না পেলে তার বই গেল, পরে যদি পায় সে তো পরের কথা। কোর্টের মধ্যেই যদি থাকে তাহলে খোঁজাখুঁজি তো লোকের চোখে পড়লো না। লোকের চোখে পড়তে না দেওয়ার সহজ পথটা মলাটটা বদলে দেওয়া, আর সেটা যদি কোর্টের কোনো আইনের বইয়ের মলাট হয় তো কথাই নেই। ধ্রুববাবু, আপনি আমার এখান থেকে চলে যাওয়ার পরই আমি অনুসন্ধান শুরু করি। ক্লাব, চিমনলালের অফিস, সমস্ত জায়গায় তদন্ত শেষ করে লাঞ্চ আওয়ারে কোর্টে গিয়ে হাজির হই। ঠিক যা ভেবেছি। পেশকারের টেবিলের পাশে ইন্ডিয়ান পেনাল কোডের খোলস পড়ে বইয়ের গাদার মধ্যে গোদানটা পড়েছিল। নতুন একটা পেনাল কোডের বদলে খোলস মোড়া গোদানটা নিয়ে আসি, তারপর খোলস ছাড়িয়ে আপনার হাতে তুলে দিলাম। ট্রানজিস্টার শোল্ডার করতে করতে সুস্মিত চোখে ধ্রুব দাসের মুখের পানে তাকালেন অমিতাভ রায়। ফিক্সড কন্ডেন্সারের মতো নিশ্চল চোখে অমিতাভবাবুর মুখের পানে তাকিয়ে আছে ধ্রুব দাস। 3.9 একটা রেজিস্ট্যান্স যেন তার সব বকবকানি বন্ধ করে দিয়েছে। ওদিকে অমিতাভ রায়ের হাতে ট্রানজিস্টারটা ততক্ষণে বাজতে শুরু করে দিয়েছে। মজদুর মণ্ডলীর একটা অনুষ্ঠান স্পষ্ট শোনা যাচ্ছে। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।